প্রথমবার। আচ্ছা, টুটি ধরেছেন? ওর উপরে চড়ে বসেছিলাম, বাঘের গায়ে? হ্যাঁ, ওর কাঁধের উপরে চড়ে বসেছিলাম। হ্যাঁ। ওর বিশাল মারামারি, সে বিশাল জোরে মারামারি, 4টে বাঘে মারামারি করে তারপরে দুটো বাঘের দম হয়ে গেল, সে এক ধারে হয়ে গেল, এক ধারে হয়ে গেল। সুন্দরবনের জঙ্গল, বাঘের ঘটনা থাকবে না তাই হতে পারে নাকি? তার কারণ আমরাই তো যাচ্ছি বাঘের মুখে নিজেদের প্রাণ বাঁচাবার জন্য, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। ভয়ের সাথে থাকি, কিন্তু ভয়কে সাথে নিয়েই জয় করার জন্য নদীতে, সুন্দরবনের জঙ্গলে ভিতরে যাই। আর সেখানে গিয়েই বাঘের সম্মুখীন হওয়া, বাঘের চরিত্র, বাঘের ভয়ঙ্কর ভাবমূর্তি, সেই সমস্ত বিষয়ে আমরা শুনতে চলে এসেছি সুন্দরবনের 40 বছরের অভিজ্ঞতা সেই কাকুর কাছে। কাকু কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, এই জাল কি সারা হচ্ছে? এই জাল ছাড়ছি, মাছ ধরা হবে, এগুলো মাছ ধরতে যাই জঙ্গলে। আচ্ছা, এই ফাঁস জাল কিভাবে আপনারা ফেলেন নদীতে, বা কিভাবে কি করেন? ফাঁস জাল মাছ ধরি আর কি, মাছ ধরতে যাই জঙ্গলে। আচ্ছা, এই ফাঁস জাল নদীতে নিয়ে গিয়ে এখান থেকে যান, গিয়ে নদীতে কিভাবে ফেলেন? এই একদিকে আছে গ্রাবি দেওয়া হয়, একদিকে দড়ি বাঁধা হয় লগা দিয়ে, আচ্ছা। সেইভাবে ধরে ফেলানি হয়, তাতে মাছ বাঁধে, মাছ ধরা হয়। তার উপরে এরকম বাঘের অত্যাচার হয় খুব। এই ফাঁস জালে কি কি মাছ সাধারণত পড়ে? এই যে পড়ে সব রকম মাছ পড়ে, রাজনে পড়ে, জামা মাছ পড়ে, ভেটকি পড়ে, সব রকম মাছ, নদীর সব রকম মাছ এতেই হয়। হ্যাঁ, এই এই মাছগুলো আপনারা নৌকা কিভাবে রাখেন, বা কিভাবে সমস্ত কিছু? আমাদের কোল্ড আছে, কোল্ড স্টোরের মধ্যে রাখি বরফ দিয়ে। দিয়ে তারপরে এক সপ্তাহ পরে উঠে আসেন? এক সপ্তাহ পরে মাছ হলে আমরা উঠে আসি। তাহলে বাঘের ঘটনা আপনার কাছে দিয়ে শুনবো এবার, বলুন। বাঘের ব্যাপারটা কি, বাঘ আছে, যখনই সুযোগ পায় তারা আক্রমণ করে। আমাদের এখানে এই পাড়া গাঁয়ের একটা ছেলে, এই পাড়াতেই? হ্যাঁ, এখানে এই নবাকিতে একটা অ্যাক্সিডেন্ট হয়। সে ওই মানে জঙ্গলে কুলে নৌকো রেখে গাছের গোড়ায় পুজো দিতে গিয়ে, সে পুজো দিতে গিয়ে তার উপরে আক্রমণ হয়, বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে তার গলায় আছে মানে পুরো ফুটো করে দিয়েছে। আচ্ছা। ঘাড়ে ধার থেকে পুরো ফুটো করে এধার করে দিয়েছে। হ্যাঁ। এবারে আমরা যখন ছুটে যাই, বাঘ তখন অটোমেটিক পালিয়ে গেছে। ওখানে ওরা যারা ছিল তারা বাড়ি টাড়ি মেরে তাকে ছাড়িয়েছে। বাঘ তখন ছুট মেরে পালিয়েছে। এবারে সে ছেলেটা মরে গেছে ওখানটায়, মানে অল্প অল্প বেঁচে ছিল। তাকে নৌকোয় তুললাম, তুলে তখন যখন ওকে বোটে করে যখন ডাক্তারখানায় পাঠালাম, তখন মৃত বলে ঘোষণা করে। এরকম হয়েছে ওখানে। আচ্ছা, তো ওনারা যারা গেছিল তারা কি ওই মাছ ধরতে গেছিল? সব মাছ ধরতে গিয়েছিল। তো কোন জঙ্গলটা? নবাগির জঙ্গল? নবাগির জঙ্গল। ওখানে কি মন্দির আছে? ওখানে মন্দির নেই, ওই গাছের গোড়ায় পূজা দেওয়া হয়, একটা গাছ ধরে পূজা দেওয়া হয়। হ্যাঁ, গাছে মালা দেওয়া হয়, দিয়ে ওখানে পুজো টুজো দিয়ে নৌকোয় একটা মালা দেওয়া হয় নৌকোর মাথায় দিয়ে, প্রণাম টনাম করা হয় যে মাছ ধরে মাছ চলে আসছে, আমাদের যেন ভালো থাকে। তা সেখানে ওই অবস্থায় তার ওই ঘটনাটা হয়ে গেল। তাহলে এনারা প্রথমে লোকালয় থেকে বার হয়েছে, গিয়ে নবাগির জঙ্গলে পৌঁছেছে। হ্যাঁ, পৌঁছাবার পরে এবারে বনবির পূজা দেয় জঙ্গলই নেমেই, হ্যাঁ, গাছের গোড়ায় জঙ্গলের গাছে। তখনই বাঘ, তখন কি ওরা তাক মেরেছিল? হ্যাঁ, তাক মেরেছিল। ওই এসে ওর উপরে ঝাঁপিয়ে পড়ে, ওর ঘাড়ে কামড় দেয়। আচ্ছা। ওর কামড় দেওয়াতে তখনই সে মারা যায়। আচ্ছা, তাহলে আপনি সুন্দরবনের কোন কোন জঙ্গলে গেছেন? আমি গেছি সুন্দরবনে, হলদিবাড়ি, চামটা, তোমার কেঁদো ক্যাম্প, তারপরে তোমার বাগনা, তারপরে তোমার বাগমারা, তারপরে তোমার সমস্ত টোটাল সুন্দরবনটা যতটা আছে ভারতের মধ্যে? হ্যাঁ, সুন্দরবনটার মধ্যে আমি চলাফেরা করি। তাহলে এতগুলো জঙ্গলের মধ্যে আপনার কি মনে হয় বাঘ কোন জঙ্গলে সব থেকে বেশি থাকে? সব জঙ্গলটাই বাঘ বেশি কম করে আছে। আচ্ছা। সমস্ত জঙ্গলে, চামটা বলুন, হলদিবাড়ি বলুন, বাগমারা বলুন, সমস্ত জঙ্গলে বেশি কম আছে। ওটাই যদি 5টা থাকে একটা দ্বীপে, আর একটা দ্বীপে 4টে আছে, একটা দ্বীপে হয়তো 8টা আছে, কোনো দ্বীপে 10টা আছে, এরম করে আছে, বেশি কম করে আছে। সমান সমান বলা যাবে না, কোনটায় 5টা আছে, কোনটায় 2টো আছে, কোনটায় 6টা আছে, কোনটায় 12টা আছে, এইরকম করে আছে। বাঘ আছে, হরিণ আছে, শিয়াল আছে, সব রকম আছে, শূকর আছে, সব রকম আছে। তাহলে আপনারা যখন জঙ্গলে গিয়ে রান্নার জন্য কাঠ কাটেন তখন ভয় লাগে না?
আগে কাঠ কাটতাম, এখন আর কাঠ কাটিনি, এখন গ্যাস নিয়ে যাই, গ্যাসে আমাদের রান্না হয়। এখন গ্যাসেই? হ্যাঁ, তখন হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার, তখন বাঘের উৎপাত ছিল খুব। এখন ওই বাঘের হাত থেকে বাঁচার জন্য আমরা আর জঙ্গলে লাভালাভি করি না, আমরা নৌকোর মধ্যে রান্না বান্না করি গ্যাস নিয়ে। আমরা এখন আর জেলেরা কেউ আর জঙ্গলের মধ্যে আর নামানামি করি না। তার কারণ যারা কাঠ কাটতে নামতো তখনই এইসব ঘটনাগুলো হতো। এই সমস্ত। আপনি পাটা জালে কখনো গেছেন? হ্যাঁ, পাটা জালে গেছি। পাটা জালে গেলে তো রিস্ক বেশি, ওখানে তো বাঘের আক্রমণ হয় বলে আমি আর যাচ্ছি না। আচ্ছা। আমি এই ফাঁস জাল বেছে নিয়েছি, ফাঁস জালে অনেক ভালো থাকি। আচ্ছা। ফাঁস জালে অনেক ভালো থাকি, ফাঁস জালে 2-4টা কম মানে মাছ কাঁকড়া ধরি, এতে যা হয় মোটামুটি 2-100 যা হয় সংসারটা আমার বেঁচে যায়। সব থেকে বেশি ভয় থাকে পাটা জালে? পাটা জালে ভয়টা থাকে। আর কাঁকড়া ধরতে গেলে? ওতেও ভয় থাকে। ওরা সরু সরু খাঁড়িতে ঢুকতে হয়, নিচে নামতে হয়। হ্যাঁ, সরু সরু খাঁড়িতে ঢুকতে হয়, নিচে নামতে হয় ওদের, এই জন্যে ভয় থাকে। কাকু, আপনি 40 বছরের অভিজ্ঞতায় কতবার বাঘ দেখেছেন? আমি বহুতবার বাঘ দেখেছি। বাঘের গল্প কাউকে আমি দেই না, আপনাকেই আজকের এই বললাম, আপনি বলতে বললেন। আমি কোনোদিন বাঘকে নিয়ে ব্যঙ্গ করি না। আচ্ছা। আমি যা দেখি মোটামুটি বাড়ির দিকে বাড়ির লোকজনকে বলতে চাই না, কারণ বাড়ির লোকেরা জানলেও বলবে যেতে হবে না, যার জন্য আমি কাউকে বলতে চাই না বাঘের বিষয়টা। বাঘ আমাদের, আমি যে 24 ঘন্টা বাঘ মানে জঙ্গলের মধ্যে থাকি, অটোমেটিক বাঘ দেখা যায়, আমরা দেখতে পাই বাঘ। এধার থেকে নেমে ওই নদীর থেকে ওই জঙ্গলে উঠছে, এইধার থেকে সাঁতরে একটা খালে উঠছে, সমস্ত ধারে পাক মারছে বাঘ, করছি তার জায়গায় আছে। আমরা নৌকোয় আছে, আমরা নৌকো থেকে নামি না, আমরা দেখতে পাচ্ছি যে নৌকোর পিছন ধার থেকে নেমে পার হয়ে চলে যাচ্ছে, সব ধার থেকে পার হচ্ছে যাচ্ছে। আমি বহুতবার বাঘ দেখেছি। বাঘ আমি দেখিনি এমন কিছু না, তা পাড়া গাঁয়ে আসলে বাড়ির দিকে আসলে কাউকে গল্পটা করি না। এই আপনাকে আমি গল্পটা করলাম, সত্যিকারের গল্প। আমার জীবনে প্রথম যখন জঙ্গল করি, তখন হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট ছিল না খুব, মানে তখন এইরকম জঙ্গলের ডিউটি হতো না। আমি তখন ওই বেলাকে তখন ওই মধু সংগ্রহ করতাম, এবং আমি হচ্ছে কাটতাম ঘরের করার জন্যে। কাঠ কাটতে গিয়ে মানে বাঘ আমার সামনাসামনি হয়েছে। সেই বাঘকে আমার হাতে কুরুল ছিল, কুরুল এইভাবে উঁচু করে রেখেছি, ওকে আমার দিকে ঝাঁপতে দেন, ও ঝাঁপ মারার চেষ্টা করে, আমি কুরুল উঁচা করে আমি পিছিয়ে আমি আগাচ্ছি। তারপরে ওকে আবার তাবড়ি নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আরো 2 জন ছিল। আমরা তখন ময়রা হয়ে এরকম বড় বড় এরকম কাঠ নিয়ে ওর দিকে তাবড়ে গেছি। তখন বাঘ কিন্তু ছুট মেরেছি, কিন্তু ওকে তাবড়ি গভীর জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিয়েছি। এরকমও হয়েছে। বেশ, আমার জীবনে অনেক কিছু হয়েছে ঘটনা, কিন্তু আমি ডাঙায় এসে কাউকে গল্প করতে চাই না। তখন এত ডিউটি ছিল না, এখন ফরেস্ট ডিপার্টমেন্ট ডিউটি হয়ে গেছে, সমস্ত মানে জঙ্গলের মধ্যে এখন হচ্ছে অফিস হয়ে গেছে, ডিউটি করে, যার জন্য এখন সতর্ক ওদের ব্যাপার, আমাদের আর কোনো ব্যাপার না। আমরা আর ওই তালে থাকি না, আমরা ছেড়ে দিয়েছি, ওই বেলা ব্যবসাটা ছেড়ে দিয়েছি। এখন আমরা মাছ ধরে খাই, এখন মোটামুটি যাই, মাছ কাঁকড়া ধরি, বাঘের সঙ্গে দেখা হয়, আমরা দেখতে পাই, ওধারে যাচ্ছে, এরকম হচ্ছে। ক্ষতিবৃত্তিতে এখন কম আছে, আগে প্রচুর হতো ক্ষতিবৃত্তিতে, বাঘের উৎপাদ ছিল প্রচুর, এখনও বাঘ আছে, তা সেই ধরনের হয় না ক্ষতিবৃত্তি, মানে আমরা লাভালাভি করি না, তো যার জন্য আমাদের আর ক্ষতিবৃত্তিটা হয় না, কমই হয়। নামলে ক্ষতিবৃত্তি হবে, নিচে নামলে ক্ষতিবৃত্তি হবে, কিন্তু আমরা থাকি নদীর মধ্যে থাকি, তো গ্রামের দিয়ে আমরা জঙ্গল ছেড়ে 200 হাত ফাঁকে থাকি, যার জন্য আমাদের হয় না ক্ষতিবৃত্তি। আচ্ছা, জঙ্গল থেকে অনেক সময় সাঁতরে উঠে বাঘ কি নৌকায়? হ্যাঁ, সাঁতরে উঠে আসে ওরা, মানে সাঁতরে কেমন উঠে আসে, একটা খালে ধরো দেখা যাচ্ছে সেখানে 5 হাত জল আছে, সেখানে যদি নঙর হয়, বাঘ এমন একটা জিনিস, ও যদি মাটি পায় ও নৌকোর উপরে উঠে যাবে। আমরা যেখানে নঙর দেবো সেখানে বেশি জলে যদি নঙর দেই, ও বাঘ উঠতে পারবে না। ও যদি না মাটি পায়, ও উঠতে পারবে না। ও 4 হাত 5 হাত জলের মধ্যে ও থাতি পেলে উঠে পড়বে। কিন্তু ওখানে যদি 20 হাত জল থাকে, ও থাতি পাবে না, উঠতে পারবে না। আচ্ছা, থাতিটা পাওয়া মেন জিনিস। ও যদি একটু মাটি পেয়েছে, তাহলে ওই পিছনের পা দিয়ে ঠেলা মেরে এইভাবে উঠে যাবে। আর থাতি যদি না পায়, ও উঠতে পারবে না। সামনের হাত দিয়ে ওইরকম বাড়িয়ে ও ঝুলে থাকতে হবে, উঠতে পারবে না, জীবনে কখনো উঠতে পারে না। আর কেউ যদি বলে থাকে যে উঠতে পারে, আমি ভুল বলেছি। সে ও একমাত্র মাটি না পেলে উঠবে কি করে? ও যে এইভাবে যে জাম দিয়ে উঠবে, মাটিটা না পেলে জাম দিবে কি করে? জাম দিতে পারে না। আমি ওকে ছুট দেখেছি, বহু জোরে একটা হরিণকে তাবড়ে নিয়ে যাচ্ছে, ওর পিছনে মাটি তাবড়াচ্ছে জন্য 100 ফুট দূরে মাটি চলে যাচ্ছে, পাওয়ার টিলার মতন ট্রাক্টরের মতন মাটি ছিটকাচ্ছে। এত রানতে গিয়ে হরিণটাকে জাম দিয়ে হরিণটাকেও ধরলো, সেখানে চাপা দিয়ে পড়লো।
তা সেই গজাতে লাগলো, হরিণটা কাঁদতে লাগলো, বাঘটা জাম দিয়ে পড়লো, তাকে ধরে চেপে রাখলো, মেরেই ফেললো তাকে। এরকম হয়েছে। তো ওটা কি মেয়ে হরিণ ছিল না ছেলে হরিণ? না, ওটা ছেলে হরিণ ছিল। ছেলে হরিণ বলে বাঘ ধরতে সুবিধা হয় না? ও সিং ছিল, হ্যাঁ। ও লতায় বেঁধে গিয়েছিল, যার জন্য ও ধরেছে। এর 20 হাত লাভ, ওর 21 হাত লাভ। হ্যাঁ। ও রানিং চলে, হ্যাঁ। মানে ও সতর্ক থাকে হরিণটা। হ্যাঁ। তা ও সিংয়ের জন্য ও মার পড়ে গেছে। হুম। ওই সিংহে গাছ বেঁধে গিয়েছিল, যার জন্য ও হরিণটা বাঁচতে পারলো না, ওকে ধরে ফেললো আর কি। এই হচ্ছে ব্যাপার। কাকু জোড়া জোড়া বাঘ দেখেছেন কি একসাথে হ্যাঁ, অনেকগুলো বাঘ? জোড়া 4-5টা করে বাঘ মারামারি করছিল। আচ্ছা। ওই ধুবনি বাড়িতে মারামারি করছিল একটা শুকর নিয়ে। হুম। একটা শুকরকে তারপরে এসে ফেলেছে হুম। 4টি বাঘ। এইবার বাঘে বাঘে মারামারি করছে ওখানে। মেয়ে বাঘ 2টো ছিল, এঁড়ে বাঘ 2টো ছিল। হুম। কে কাকে কামড়াচ্ছে তো চুবিয়ে চুবিয়ে এরকম অবস্থা, খুব মারামারি হচ্ছে। আমরা জলের মধ্যে দেখছি বিশাল মারামারি, সে বিশাল জোরে মারামারি, 4টে বাঘে মারামারি করে তারপরে 2টো বাঘের দম হয়ে গেল, সে একধারে হয়ে গেল, এ একধারে হয়ে গেল। তারপরে ওরা চুপচাপ করে আবার যে যার মতো নাচ গুটি উড়িয়ে চলে গেল। এরকম হয়েছে। আর সেই শুকরটা সে মানে সেও কামড় টামড় খেয়ে সে জলের দিকে ডুব দিয়ে ভেসেছে অন্যদিকে নদীতে, সে পালিয়ে গেছে, তাকে আর মারতে পারেনি, তাকে আর বাঘ ধরতে পারেনি। এরা 4 জনে মারামারি করে ওই জঙ্গল দিকে আবার পালিয়ে গেল। এরকম হয়েছে, আমি অনেকবার দেখেছি এরকম ঘটনা। কাকু বাঘ হচ্ছে যে ডাকে, সেই ডাকের মানে ডাকটা কেমন, নাকি খুব নেই গম্ভীর্য? ওর গম্ভীর ডাক, বিশাল গম্ভীর ডাক। ও এমন গম্ভীর হয়ে ডাকবে, মাটি পর্যন্ত কাঁপবে, নৌকো পর্যন্ত কাঁপবে। ও যদি 100 হাতে 200 হাতের মধ্যে যদি ডাকে, সেখানে মাটির জন্য মনে হয় যেন এই এই কাছাকাছি ডাকছে। 200 হাতের ফলায় মনে হয় যেন এই আমার কাছে ডাকছে, মনে এত মানে মাটি কাঁপবে, জঙ্গল কাঁপবে আর কি। ওর গর্জন প্রচুর, ওর যে গম্ভীর ডাকটা বিকট। আর জঙ্গলে তো হচ্ছে না, হাঁকাড়ে, বিকট হাঁকাড়ে, ওর লেলা বাড়ায় আর কি, থমকে থমকে লালা বাড়াবে, জিভ দিয়ে লালা বাড়াবে, আর দাঁতগুলো ইয়া বড় বড় দাঁতগুলো বার হয়ে আছে হি হি করে আর কি, ওর বিকট শব্দ। আর ওই মানুষ যে দেখেছে তারও পর্যন্ত ভয় ঢুকে যাবে আর কি। তা আমাদের দেখে দেখে আমার আর ভয় করে না, ওই বাঘ দেখে দেখে আমার আর ভয় করে না। বহুতবার বাঘ দেখেছি, বহুতবার। আর আপনি হচ্ছে কিনা আপনি নিজেরও এরকম শরীর স্বাস্থ্য, একবার আমার সঙ্গে লড়াই হতে গিয়েছিল, লড়াই থেকে সেই যাত্রায় আমি বেঁচেছি। তাহলে লড়াইটা ওইটা বিষয়টা একটু তুলে ধরুন, কি কি ঘটনা? লড়াই বলতে কাটতে গিয়ে জঙ্গলের মধ্যে বাঘ আমার সামনাসামনি হয়ে যায়, তখনই ওর সঙ্গে যুদ্ধ হয়। কি এটা বলুন? আমার হাতে কুড়ুল আছে, আমার আরো সহযোগীদের হাতে কুড়ুল ছিল। এই কুড়ুল কুড়ুল লাঠি ছাটা নিয়ে তাবড়া তাবড়ি করে ওর হাত থেকে আমরা রেহাই পেরেছি। ওই বাঘ তখন ছুটে চলে গেল, পালিয়ে গেছে। তখন আমরা বেঁচে গেলাম। আমরা তখন চিন্তা করলাম যে আমাদের এই লাঠি ছাঁটা দেখে ওই শালা ভয় আছে। ও সত্যি কিন্তু লাঠি ছাঁটা দেখলেও ভয় করে। ওটা কি গোরান কাঠ কাটছিলেন নাকি? আমরা গোরান কাঠ কাটছিলাম। তখনকার সময় গোরান কাঠ দামি ছিল। হ্যাঁ, তখনকার ছিল দামি ছিল। ঘরের সব কাজে, ওই ঘরের তো ঘর হতো, ওইসব ঘরে কাঠ নিয়ে ঘর বানানি হতো, খড়ের ছাউনি হতো। এখন আর সেই সব গোরান কাঠটা আর জঙ্গলে আর কাটতে দেওয়া হয় না। ফরেস্ট ডিপার্টমেন্ট এখন আইন বলে জিনিস হয়ে গেছে, এখন মানুষকে এই কাঁচা কাঠে হাত দেওয়া নিষেধ। আমরা ও কাটি না, আমরা এখন ভালো হয়ে গেছি। হ্যাঁ, তাও আমাদের এই জীবনের জন্য সুন্দরবন জঙ্গলের বড় ভূমিকা। সুন্দরবন জঙ্গল না থাকলে আমাদের এই যে অক্সিজেন বা আমাদের আবহাওয়ার পরিবর্তন অনেক। সুন্দরবন জঙ্গল আছে বলে আমাদের অক্সিজেনটা পাই, বা এখানে সুন্দরবনের জন্য মানুষ বেঁচে আছে। এই সুন্দরবনটা আমাদের রাখা কর্তব্য। আমরা কোনোদিন গাছও কাটি না। একটা যদি আমরা দেশের মধ্যে যদি একটা গাছ কাটি, 5টা গাছ লাগাই। এবং জঙ্গলে আমরা গেলে কোনো সময় আমরা একটা গাছ কাটার চেষ্টা করি না, কেউ কাটে না। গাছ আমাদের বাঁচাতে হবে, গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের সব। গাছ আমরা মারি না, গাছ আমরা জীবিকা নির্ভর, মানে তাদেরকে সুরক্ষা রাখা হয়। এটাই খুব ভালো লাগলো যে আগে আপনারা আপনি নিজেই বলছেন, এবং এখন যে এটা থেকে বার হয়েছেন, সেটা আপনাদের জীবনে একটা বড় অবদান। হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে কিনা, বাঘের যখন সম্মুখীন হয়েছেন, বাঘের যে ঘ্রাণ, যে বাঘের যে গায়ের গন্ধ, এ বিষয়ে কি বলতে চান? বাঘের গাটা কিন্তু পরিষ্কার, গন্ধ না। আচ্ছা। যে বলে ভুল। আচ্ছা। ওর গাটা সুন্দর, ওর গা কোনো গন্ধ নেই। আচ্ছা। ওর গা তেল তেল করে ঠিক, মানে হাত বুলালে খুব ভালো লাগে। ওর গায়ে কোনো গন্ধ নেই। ও
ওর আচ্ছা। ওর পচা গন্ধ বলে কোনো জিনিসটা নেই, ওর দেহটাই ভালো। আচ্ছা, আমরা কেউ ভাবে যে ও গাটা গন্ধ, বা আমরা না, শুনেছি যে এরকম নাকি ভীষণ না, গন্ধ। না, 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 ওর গা গন্ধ না, হুম। গন্ধ না। গন্ধ কখন হয়? যখন মানুষ ওকে ধরে পচে পচে যখন তাকে খায়, হ্যাঁ। যখনই খায় তখন ওর মুখটা গন্ধ করে। ওর দেহটা কি গন্ধ লাগে না, মানে গন্ধ করে না, ওর মুখটাই তখন গন্ধ থাকে, আচ্ছা। তার আগে না। কিন্তু বাঘ পিছন বলো, মাজা বলো, পিঠ বলো, সমস্ত দিকে হাত দিয়ে আমরা দেখেছি ওর গাটা গন্ধ নেই। হুম। কিভাবে হাত দিতে পারলাম ওকে হাত দিতে পারলাম? ওই যখনই আমার সঙ্গে ওর আক্রমণ হয়, লড়াই যখন হয়, তখন ওর উপরে হাত পড়ে গেছে 2-3 বার। আচ্ছা, টুটি ধরেছেন? ওর উপরে চড়ে বসেছিলাম, বাঘের গায়ে? হ্যাঁ, ওর কাঁধের উপরে চড়ে বসেছিলাম। হ্যাঁ। ওর উপর দিয়ে হয়ে জামদুয়া দিয়ে হয়ে আমার মোটামুটি কোনো জায়গায় আজরানি করেনি, হ্যাঁ। আমার ক্ষতিবিত্ত হয়নি। ভালোভাবে ওর উপরে জাম দিয়ে পশু গায়ে ধরে নিয়ে উঠে গেছি, হ্যাঁ। আবার নেমেছি, আবার নিয়ে ওই রকম লাঠি দিয়ে চলছে। হ্যাঁ। আমরা 3 জন লাঠি দিয়ে মারছি, আর ও কত জাম দিবে, যা দিক না ও দিচ্ছে। আর তখনকার বাঘ একটু ভয় ছিল, হ্যাঁ। আর এখনকার ভয় যেরকম ভয় নেই, তখনকার ভয়। আচ্ছা, এই বিষয়টা অনেকেই তুলে ধরছেন, তখনকারের বাঘ কি কম ভয় ছিল? তখন কম ভয় ছিল, ও, আর এখনকার বাঘের ভয় এখন নেই? ভয় নেই, এখন ভয় নেই, বাঘের কোনো ভয় নেই। এখন মানুষ খেয়ে তো হুম। ওদের এমন একটা হয়ে গেছে। আর ফরেস্ট ডিপার্টমেন্টে ওকে তো ভ্যাকসিন দেয়, দিয়ে ওদেরকে রাগিয়ে খেপে রেখেছে, হিংস্র হয়ে গেছে। হিংসু হয়ে গেছে। হুম। এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে আপনি বাঘের সাথে লড়াই করেছেন। হ্যাঁ, আপনি সুন্দরবন জঙ্গলের এই দ্বীপে, গোসবা দ্বীপে লোকালয়ে জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন, অনেকজন সঙ্গীদেরকে নিয়ে জঙ্গলগামী হয়েছেন, অনেকজনকে বাঁচিয়ে এনেছেন, আপনার নৌকায় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, না, সাথে আপনি যে সঙ্গীদেরকে নিয়ে বাঘের সাথে লড়াই করে ফিরে এসেছেন। হ্যাঁ, আমাদের গ্রামে কোনো অসুবিধা হয়নি। একটা লোকের হয়েছিল আমাদের এক গ্রাম থেকে, মানে এটা 7 নম্বর 6 নম্বরের একটা পজিশনে একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেইটা থেকে আমরা ছাড়াতে পারিনি, আমরা অনেক দূরে ছিলাম। পরে গিয়ে, আচ্ছা, ওই ঘটনাটা আপনি ছিলেন? ওই সুদর্শন হ্যাঁ, শীতলা বোটের যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর ছেলে, সুদর্শনের ছেলে, হুম। সুদর্ণর ছেলে, সুদর্ণ কাকুর ছেলে। প্রদীপ, ওর প্রদীপ। নাম। প্রদীপ। হ্যাঁ, আমি তখন হচ্ছে ধরো 1000 হাত দূরে ছিলাম আমাদের নৌকোটা। আচ্ছা, ওদের থেকে? হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে ওখানে একটা মানে এই বাঘে আক্রমণ করছে। আমাদের বেয়ে যেতে যেতে ওকে কামড় দিয়ে উঠে চলে গেছে। ও ওখানে পড়েছিল, ওকে টেনে এনে আমরা নৌকোয় তুলে ওকে আবার নিয়ে আসি। তা সে ছেলেটা মারাই গেল, তাকে ফুটো করে দিয়েছে, গলাটা এধার করে ফুটো করে, দাঁত ঘুষে দিয়েছিল। হুম। হ্যাঁ, আর ওর কাকা ছিল, এই একটা বাড়ি মারিছিল, ওই মাথায় করে বাড়ি মারিছিল, ওই তখন ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা। তখন আমরা গিয়ে ওকে ওই টানাটানি করে নিয়েছিলাম, বাঁচানোর চেষ্টা করেছিলাম, তাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেলাম, সে মৃত হয়ে গেছে। এই সমস্ত অভিজ্ঞতার সাথে নিজে বাঘের ঘাড়ে উঠেছেন, বাঘের সাথে যুদ্ধ করেছেন, গাছে উঠে হ্যাঁ। নিজে তিনি প্রাণ বাঁচিয়েছেন, আর এইরকম ভয়ঙ্কর সংগ্রাম করে সুন্দরবনের জীবনে, সুন্দরবনের জঙ্গলে জীবন ধারণ করে নিজেদের পরিবারকে চালাচ্ছেন। আর সংগ্রামশীল জীবন, বা সুন্দরবনের আবহাওয়া, সুন্দরবনের জঙ্গল, নদীতে কুমির, উপরে ভূত, সাথে বাঘের সাথে সংগ্রাম করে জীবন চালাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা মৎস্যজীবী, আমি যে একটা মৎস্যজীবী বহুদিনের, আমার মৎস্যজীবীর কার্ড আছে সুন্দরবনের। আমি কোনো সহযোগিতা পাইনি, আমি কোনো টাকা পয়সাও পাইনি, কিন্তু আমরা শুনেছি দিচ্ছে, কিন্তু আমি কোনোদিনের জন্য পাইনি। আমার কিন্তু কার্ড ফার্ড সব রয়েছে, আমাকে দেওয়া হয়নি। তাহলে এগুলো সব সরকারি দপ্তরে যোগাযোগ করুন, এবং আমরা চাইবো যাতে সমস্ত মানুষ, আপনাদের মতো মানুষরা সহযোগিতা, সরকারির যে স্কিম আছে সকলে যেন পায়। আর ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ভালো থাকুন। হ্যাঁ।